আবারও বসছে সংসদ। বিকাল 3:30টায় অধিবেশন। তবে সংসদ অধিবেশনে উত্তাপ ছড়াতে পারে। দর্শক দেখতে পাচ্ছেন আজকে সংসদ অধিবেশনে মুখোমুখি বিএনপি জামাতের এমপিদের মধ্যে ঝামেলা হয়েছে। তারেক রহমান আহত হয়েছে আজকে। এদিকে আজকে সংসদ অধিবেশনে ভয়াবহ পরিস্থিতি হয় বিএনপি এবং জামাতের এমপিদের মধ্যে। তারেক রহমান এবং জামাতে আমিরের খারাপ অবস্থা হয়। অন্যদিকে সংসদের স্পিকার রেগে গিয়ে ভয়াবহ একটি সিদ্ধান্ত নেন। মাত্র মাসখানেক আগেও অনেকেই ভাবেননি যে বাংলাদেশে একটি সংসদ অধিবেশন হবে এবং সেখানে বিতর্ক হবে, আইন প্রণয়ন হবে। মানুষ ভেবেছিল বাংলাদেশে জঙ্গিরা ক্ষমতা দখল করে রাষ্ট্র হিসাবে বাংলাদেশের চরিত্র বদলে দেবে। বিদেশি চাপের ফলে হোক কিংবা নিজেদের ব্যর্থতার কারণে হোক, বাংলাদেশে একটি সাজানো নির্বাচন দিতে বাধ্য হয়ে অবৈধ ইউনূস সরকার বিদায় নিয়েছে। জুলাই সনদের বিরুদ্ধে বিএনপি অবাক করা কাণ্ড ঘটাচ্ছে এবং হুবহু আওয়ামী স্টাইলে জামাতের সাথে আচরণ শুরু করছে বিএনপি সরকার এবং জামাতকে আওয়ামী স্টাইলে ডিল করতে যাচ্ছে। এখন আওয়ামী স্টাইলে কোনো কিছু করতে গেলে যে তাদের পরিণতি আওয়ামী লীগের মতো হয়, এটা মনে হয় বিএনপি বলে গেছে। আগে ছিল মতাদর্শের লড়াই, এখন সরাসরি তুমি না হয় আমি এই লড়াই। বিএনপির ভাবসাব দেখে মনে হচ্ছে দেশ চালানোর পরে দেখবো আগে বিরোধী দলকে আনইনস্টল করে ফেলি, সেই অ্যাপসটাকে আনইনস্টল করে দেয়। কিন্তু তারা ভুলে গেছে এটা বাংলাদেশ নামক রাষ্ট্র। এদিকে 3 দিক থেকে ফেঁসে গেলেন তারেক রহমান। ঠিক এই সুযোগের অপেক্ষায় ছিলেন শেখ হাসিনা। আওয়ামী লীগের স্বপ্ন পূরণ। একে একে ফেঁসে যাচ্ছেন এনসিপির নেতারা। 3 দিক থেকে ফেঁসে গেলেন তারেক রহমান। আজকে সংসদ অধিবেশনের নতুন অনেক ঘটনা ঘটে। জামাত এবং বিএনপি এমপিদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। আজকে সংসদ অধিবেশনকে কেন্দ্র করে অনেকেই গোপনে পরিকল্পনা করে আসছিল। বিশেষ করে জামাতের এমপিরা প্রত্যেকটা সংসদ অধিবেশনের নতুন নতুন ঘটনা ঘটায়। প্রথম দিন হাসনাত আব্দুল্লাহ সংসদের মধ্যে ঝামেলা করেছিল, এরপর জামাতে আমির ওয়াকআউট করেছিল। আজকে দেখতে পারি নতুন অনেক ঘটনা। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সংসদের পরিস্থিতি এবং এই নিয়ে অনেকের বক্তব্যের মাধ্যমে অনেক রহস্য উন্মোচন করে। সেই রহস্যগুলো আপনাদেরকে এক এক করে ধারাবাহিকলি দেখাবো। মাত্র মাসখানেক আগেও অনেকেই ভাবেননি যে বাংলাদেশে একটি সংসদ অধিবেশন হবে এবং সেখানে বিতর্ক হবে, আইন প্রণয়ন হবে। মানুষ ভেবেছিল বাংলাদেশে জঙ্গিরা ক্ষমতা দখল করে রাষ্ট্র হিসাবে বাংলাদেশের চরিত্র বদলে দেবে। বিদেশি চাপের ফলে হোক কিংবা নিজেদের ব্যর্থতার কারণেই হোক, বাংলাদেশে একটি সাজানো নির্বাচন দিতে বাধ্য হয়ে অবৈধ ইউনূস সরকার বিদায় নিয়েছে। একটি সংসদ যাত্রা শুরু করেছে তাদেরকে নিয়ে। সেখানে আছে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, উগ্র ধর্মান্ধ শক্তি প্রতিনিধিত্বকারী, দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামি, এমনকি খোদ সংসদ নেতাও অবৈধ সরকারের অনুকম্পায় সাজা থেকে মুক্ত হয়ে প্রধানমন্ত্রী হয়ে পেরেছেন। এমন একটি সংসদে শুরু থেকেই যে বিশৃঙ্খল পরিস্থিতি ঘটবে তা তো বলাই বাহুল্য, এবং সেটাই চলছে। চলুন জেনে আসা যাক কি হচ্ছে সংসদে। 2024 সালের আগস্ট মাসে দেশি বিদেশি ষড়যন্ত্রে একটি সন্ত্রাসী গোষ্ঠী যখন অবৈধভাবে ক্ষমতা দখল করে, তখন জাতীয় সংসদ ভবনে এক নজিরবিহীন তাণ্ডব চালানো হয়। শেখ হাসিনার সরকারের পতনের দিন হাজারো উন্মত্ত মানুষ এবং জুলাই সন্ত্রাসীরা সংসদ ভবনে ঢুকে যে পৈশাচিক ভাঙচুর এবং লুটপাট চালিয়েছিল, সভ্য গণতান্ত্রিক বিশ্বে তা বিরল। রাষ্ট্রের সর্বোচ্চ আইন প্রণয়নকারী এই ভবনের বিভিন্ন দাপ্তরিক এবং ব্যক্তিগত আনুমানিক 90 লাখ টাকা সেদিন লুট হয়ে যায়। শুধু নগদ অর্থই নয়, সংসদ ভবনের বিভিন্ন কার্যালয়, অধিশাখা এবং শাখা থেকে মূল্যবান সামগ্রী, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, ইন্টারনেট সংযোগের সরঞ্জাম, টেলিফোন এক্সচেঞ্জ সহ বিপুল পরিমাণ সরকারি মালামাল চুরি এবং ধ্বংস করা হয়। এই ধ্বংসযজ্ঞের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে পরবর্তীতে 3টি পৃথক কমিটি গঠন করে সেই স্তূপীকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ এবং মেরামতের উদ্যোগ নিতে হয়েছে। যারা রাষ্ট্রের এমন একটি পবিত্র এবং সুরক্ষিত স্থানে এমন ন্যাক্কারজনক লুটপাট চালাতে পারে, তাদের হাত ধরে দেশে কোনোদিন সুশাসন বা গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হতে পারে না, বরং তারা রাষ্ট্রযন্ত্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। দীর্ঘ 18 মাস অবৈধ ইউনূস সরকার বাংলাদেশকে সম্পূর্ণ বিধ্বস্ত করে দেওয়ার পর বিদেশি মধ্যস্থতায় একটি সাজানো নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশের প্রধান এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তাদের দীর্ঘদিনের মিত্রদের সম্পূর্ণ বাইরে রেখে যে নির্বাচনটি হলো, তা কোনোভাবেই জনপ্রতিনিধিত্বমূলক নয়। প্রকৃত অর্থে বর্তমান তারেক রহমানের সরকার মূলত সেই অবৈধ ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ ছাড়া আর কিছুই নয়। এই প্রহসনী নির্বাচন নিয়ে খোদ অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এবং জুলাই সন্ত্রাসীদের অন্যতম রূপকার মাহফুজ আলমও তীব্র আক্ষেপ এবং হতাশা ব্যক্ত করেছিলেন। তিনি এই নির্বাচনকে সুস্পষ্টভাবে রাজনৈতিক সমঝোতা বা বাটোয়ারা নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছেন। জুলাই সন্ত্রাসীদের ভাগ্যের কথা তুলে ধরে তিনি বলেছেন, অত্যন্ত কম দামে তাদেরকে বিক্রি করে দেওয়া হয়েছে। নির্বাচনের এই বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক বন্ধ করার আহ্বানও জানিয়েছেন তিনি। এটি স্পষ্টতই প্রমাণ করে যে জনগণের ভোটাধিকার বা প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা নয়, বরং বিদেশি মদদে একটি নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে ক্ষমতার নির্লজ্জ ভাগাভাগি নিশ্চিত করতে এই দামি সংসদের জন্ম দেওয়া হয়েছে।
নতুন এই সংসদের প্রথম অধিবেশনটি যেন এক অদ্ভুত রাজনৈতিক নাটক এবং আদর্শিক দেউলিয়াত্বের এক বিশাল প্রদর্শনী। সংসদে 2 শতাধিক আসনে জয়লাভকারী বিএনপি এখন এক জটিল উভয় সংকটে নিপাতিত। তারা একদিকে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি সাজার চেষ্টা করছে, অন্যদিকে জুলাই সন্ত্রাস এবং বিতর্কিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের গাল ভরা প্রতিশ্রুতি দিচ্ছে। এই সাংঘর্ষিক অবস্থান মূলত তাদের পুরনো মিত্র জামায়াত ইসলামী এবং উগ্র ধর্মান্ধ শক্তিকে খুশি রাখার এক ব্যর্থ কৌশল। রাজনীতিতে সবাইকে খুশি রাখার এই নীতিকে বলা যায় সর্বঘটের কাঠালি কলা। সংসদে জামায়াত এবং তাদের মিত্র এনসিপির ভূমিকা আরো কৌতূহলোদ্দীপক। স্পিকার নির্বাচনে তারা এনসিপির প্রস্তাবে প্রকাশ্য সমর্থন দিয়ে ভোট দিলেও রাষ্ট্রপতির ভাষণের সময় চরম আপত্তি জানিয়ে ওয়াকআউট করে। এনসিপি নেতা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে রাষ্ট্রপতির অধীনে শপথ গ্রহণ করে উপদেষ্টা হয়েছিলেন, সংসদে এসে সেই রাষ্ট্রপতিরই অপসারণ চেয়ে বাইরে মানববন্ধন করেছেন তারা। এটি তাদের চরম রাজনৈতিক ভণ্ডামি। অন্যদিকে স্বাধীনতার মাসে শুরু হওয়া অধিবেশনে মুক্তিযুদ্ধের কোনো গৌরবোজ্জ্বল প্রসঙ্গ স্থান পায়নি। রাজনীতির মঞ্চে কখনো কখনো একটি নিঃশব্দ ফ্রেম হাজারো দীর্ঘশ্বাসের চেয়েও ভারী হয়ে দাঁড়ায়। 2026 সালের নতুন বাংলাদেশ যখন সংস্কারের পথে পা বাড়াচ্ছে, ঠিক তখনই সংসদের 4 দেয়ালের ভেতরে ঘটে গেল এমন এক ঘটনা যা নাড়িয়ে দিয়েছে পুরো জাতির বিবেক। একজনের তর্জনী উঁচিয়ে ধরা দম্ভ আর অন্যজনের পাথরের মতো স্থির মৌনতা। এটি কি কেবল দুজন সাংসদের সাধারণ বাগবিতণ্ডা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে এক ভয়াবহ জেনারেশনাল ক্র্যাশ বা প্রজন্মের সংঘাত? সুটেড বুটেড আভিজাত্যের আড়ালে কি তবে এখনও বেঁচে আছে সেই পুরনো স্বৈরাচারী প্রেতাত্মা? আজ আমরা মুখোশ উন্মোচন করব সেই সত্যের যা ক্যামেরার লেন্স এড়িয়ে ক্ষমতার অলিন্দে বিষ বাষ্প ছড়াচ্ছে। ক্ষমতার মসনদ বদলায়, ক্যালেন্ডারের পাতা উল্টায়, কিন্তু কিছু মানুষের মজ্জাগত অহংকার কি আদৌ পরিবর্তন হয়? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। ভিডিওর এক পাশে আছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, যিনি তার বাগ্মিতা এবং তীক্ষ্ণ যুক্তির জন্য তরুণ প্রজন্মের একাংশের কাছে আইডল ছিলেন। আর অন্য পাশে দাঁড়িয়ে আছেন হাসনাত আবদুল্লাহ, যিনি কোনো পারিবারিক উত্তরাধিকার নয়, বরং জুলাইয়ের তপ্ত রাজপথে নিজের রক্ত আর ঘাম ঢেলে এই সংসদের টিকিট পেয়েছেন। ভিডিওতে দেখা যায় ব্যারিস্টার পার্থ অত্যন্ত উত্তেজিত ভঙ্গিতে আঙুল উঁচিয়ে কথা বলছেন হাসনাতের সাথে। এই আঙুল উঁচানো রাজনীতিতে যা কেবল বিরক্তি নয়, বরং চরম কর্তৃত্ববাদ এবং আধিপত্যের প্রতীক হিসেবে স্বীকৃত। অথচ তার সামনে দাঁড়িয়ে থাকা তরুণ নেতার বডি ল্যাঙ্গুয়েজ ছিল অবিশ্বাস্য রকম শান্ত এবং মার্জিত। এই দৃশ্যপটটি যেন 2 ভিন্ন মেরুর বাংলাদেশের প্রতিচ্ছবি। একদিকে কয়েক দশকের প্রতিষ্ঠিত এলিটিস্ট পলিটিক্স বা ড্রয়িং রুম রাজনীতির দম্ভ, আর অন্যদিকে গণ অভ্যুত্থানের স্পিরিট নিয়ে আসা এক নতুন প্রজন্মের দৃঢ়তা। নেটিজেনরা এই দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়েছেন। ভার্চুয়াল দুনিয়ায় একটি স্লোগান এখন টপ চার্টে, আঙুল নামিয়ে কথা বলুন পার্থগং। সাধারণ মানুষের ভাষ্য পরিষ্কার, দামি স্যুট আর বিদেশি ভাষার তুবড়ি ছোটানো মানেই আপনি জনবান্ধব গেতা নন। যারা এসি রুমের আরাম ত্যাগ করে রাজপথে বুলেটের সামনে দাঁড়িয়ে সংসদ পর্যন্ত পৌঁছেছেন, তাদের এই নিস্তব্ধতাকে দুর্বলতা ভাবলে সেটা হবে পুরনো রাজনীতিবিদদের জীবনের সবচেয়ে বড় কৌশলগত ভুল। কারণ এই শান্ত ভঙ্গিটি আসলে কয়েক কোটি মানুষের ম্যান্ডেটের প্রতিনিধিত্ব করছে। ব্যারিস্টার পার্থের পারিবারিক পরিচয় নিয়ে এখন নতুন করে কাটাছেঁড়া চলছে। যদিও তাকে অনেকে হেসেই হাসিনার জামাই বলে সম্বোধন করছেন, তবে তথ্যের গভীরে গেলে দেখা যায় তিনি শেখ হাসিনার সরাসরি জামাতা নন। তবে তার পারিবারিক শিকড় পতিত আওয়ামী লীগের গভীরে প্রথিত। তিনি শেখ ফজলুল করিম সেলিমের ভাতিজির স্বামী এবং শেখ হেলালের জামাতা। মানুষ আজ প্রশ্ন তুলছে, তাহলে কি এই রক্তের টান বা পারিবারিক আভিজাত্যই তাকে পুনরায় সেই পুরনো স্বৈরাচারী দম্ভের দিকে ঠেলে দিচ্ছে? অতীতের পার্থ আর বর্তমানের পার্থের মধ্যে আকাশ পাতাল পার্থক্য দেখছেন বিশ্লেষকরা। একসময় তিনি আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে সংসদে ঝড় তুলতেন, যা তাকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে গিয়েছিল। কিন্তু আজ যখন তিনি নিজেই ক্ষমতার অংশীদার, তখন তার আচরণে যেন সেই মিনি স্বৈরাচার ফুটে উঠছে। সাধারণ মানুষ তাকে মনে করিয়ে দিচ্ছে, পার্থ সাহেব, আপনি হাসিনার বিরুদ্ধে কথা বলেছিলেন বলেই মানুষ আপনাকে মাথায় তুলেছিল, কিন্তু এখন আপনার সামনে হাসিনা নেই, আপনার সামনে দাঁড়িয়ে আছে জনমানুষের নেতা হাসনাত, যার গায়ে লেগে আছে জুলাইয়ের বিপ্লবের ঘ্রাণ। কিন্তু এই বিতর্কের পেছনে কি কেবল ব্যক্তিগত ইগো কাজ করছে, নাকি এর আড়ালে আছে গভীর কোনো রাজনৈতিক সমীকরণ? তারিক রহমানের নেতৃত্বে গঠিত বর্তমান সরকারে পার্থ, নূর এবং শাকির মতো নেতাদের অন্তর্ভুক্তি কি কেবলই জাতীয় ঐক্যের স্বার্থে, নাকি এটি ক্ষমতার বৈধতা বাড়ানোর কোনো কৌশল? এই জটিল সমীকরণ এবং ব্যারিস্টার পার্থের বিরুদ্ধে আসা চাঞ্চল্যকর ভূমি দখলের অভিযোগের সত্যতা জানাবো আমরা একটু পরেই। এই ইনভেস্টিগেশনের প্রতিটি পরত যদি আপনি মিস করতে না চান, তবে এখনই আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করুন। পর্দার ওপারের আসল সত্যকে জনসমক্ষে নিয়ে আসাই আমাদের লক্ষ্য। রাজনীতির মঞ্চে যারা আদর্শের বুলি আওড়ান, পর্দার আড়ালে তাদের আসল চেহারাটা ঠিক কেমন? ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের বিরুদ্ধে যখন সংসদের ভেতরে আঙুল তোলার অভিযোগ উঠেছে, ঠিক তখনই বাইরে থেকে ধেয়ে এলো এক ভয়ঙ্কর তথ্যের বোমা। জুলাই সনদের বিরুদ্ধে বিএনপি অবাক করা কাণ্ড ঘটাচ্ছে এবং হুবহু আওয়ামী স্টাইলে জামাতের সাথে আচরণ শুরু করছে বিএনপি সরকার এবং জামাতকে আওয়ামী স্টাইলে ডিল করতে যাচ্ছে।
এখন আওয়ামী স্টাইলে কোনো কিছু করতে গেলে যে তাদের পরিণতি আওয়ামী লীগের মতো হয়, এটা মনে হয় বিএনপি বলে গেছে। বিএনপি আওয়ামী লীগের ফুটপ্রিন্ট অনুসরণ করছে, কিন্তু এটা অনুসরণ করতে গেলে যে পরিণতিও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আওয়ামী লীগের মতো হবে, এটাও মনে করা দরকার। এই জন্য জামাতের লোকজন স্মরণ করিয়ে দিচ্ছে বিএনপিকে যে আপনার হাসিনা পালানোর কথা বারবার স্মরণ করুন। হাসিনা পালানোর যে দৃশ্য, সেই ছবি লেমিনেটিং করে আপনাদের গাড়ির দরজার সামনে, ঘরের দরজার সামনে, অফিসে টানিয়ে রাখেন, যাতে বারবার সেটা মনে করে। তা আমরা তো সেই পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। আচার আচরণ আওয়ামী লীগের মতো, আবার জামাতও আওয়ামী লীগের সেই কথা স্মরণ করিয়ে দিচ্ছে। দেখেন, আওয়ামী লীগের একটা থিওরি ছিল যে তারা দুনিয়ার সব ভালো, তারা মুক্তিযুদ্ধ মানে অনলি আওয়ামী লীগ, আর কেউ নাই। আবার ধর্ম মানে শুধু আওয়ামী লীগই ধর্ম, আওয়ামী লীগের সমস্ত আহলে হাদিস মানে আওয়ামী লীগ, সুন্নি মানে আওয়ামী লীগ, সব আওয়ামী লীগ। আর আওয়ামী লীগের বাইরে যে সব খারাপ, বিএনপি মানে খারাপ, জামাত মানে খারাপ, বিএনপি রাজাকার, জামাত রাজাকার, বিএনপি ধর্মবিরোধী, জামাত ধর্মবিরোধী, ধর্ম ব্যবসায়ী। আর একমাত্র ধর্মবিরু একমাত্র আল্লাহর অলি, সেটা আহলে হাদিসের আল্লাহর অলি হোক, আর সুন্নি আল্লাহর অলি হোক, আর দেওবন্দি বেরলবি আল্লাহর অলি হোক, আর কওমি জননী হোক, সবকিছু আওয়ামী লীগ। এ ধরনের একটা সুপিরিয়রিটি কমপ্লেক্সিটি আছে ছিল বিএনপির মধ্যে, আওয়ামী লীগের মধ্যে, এবং এভাবেই তারা অ্যাক্ট করত, যার ফলে এক পর্যায়ে তাদের করুণ পতন হয়েছে। কারণ এগুলোর পরিণতি এরকমই। বিএনপি সেম, দেখেন জুলাই সনদের বিরুদ্ধে বিএনপির কাণ্ডটা দেখেন, যে জুলাই সনদ, আরে জুলাই সনদ, তারা বলছে জুলাই সনদ কিছু না। একদিকে দেখেন, একদিকে আইনমন্ত্রী বলছে জুলাই সনদ ওটা কিছু না, ওটা সর্বোচ্চ সে 91 সালের 3 জোটের রূপরেখার মতো, মানে জুলাই সনদ কিছু না, জুলাই সনদের কোনো আইনি ভিত্তি থাকতে পারে না, ওটা একটা আবেগ। বিএনপি বলছে এটা যে গণভোট ওটা কিচ্ছু না, গণভোটে 69% কেন, 100% হলেও ওটার কোনো দাম নেই। আরেকদিকে বলছে, একদিকে বলছে আমরা সংবিধান অনুযায়ী যাবো অমুক তমুক, আরেকদিকে বলছে যে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই, জাতীয় সংসদের চিফ হুইপ। মানে কোনো কিছু মিলছে? জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাইলে জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথ আপনারা নেন না কেন? কিছুই করতে চাচ্ছে না, সব জুলাই সনদের বিরুদ্ধে বলছে, আর বলছে যে আমরাই জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। ওই যে আওয়ামী লীগের মতো, তারা ধর্ম পালন করতে গেলে হত্যা করে, ধর্মবিরোধীদেরকে মারে, মসজিদের ভিতরে ঢুকে হামলা করে, নামাজ পড়া থেকে গ্রেপ্তার করে। এই কাজ আওয়ামী লীগ করেছে। আর তারপর আওয়ামী লীগ এসে বলতো যে আমরাই সবচেয়ে ধর্মবিরোধী, ধর্মের পক্ষে শুধু আমরাই, দাড়ি টুপি দেখতে ধরতো, তারপর তারাই বলতো যে আমরাই সবচেয়ে ধর্মবিরোধী। জুলাই সনদের বিরুদ্ধে সবকিছু করছে, জুলাই সনদকে তুচ্ছ তাচ্ছিল্য করা, অস্বীকার করা এবং এটাকে ছোট করা, সবকিছু করছে, আর বলছে যে আমরাই জুলাই সনদের একমাত্র পক্ষের শক্তি এবং অক্ষরে অক্ষরে আমরা জুলাই সনদ মানি, বাস্তবায়ন করছি। এটা হয় কিছু? এই কাণ্ড ঘটাচ্ছে, এটাই তো আওয়ামী স্টাইল, এবং এর পরিণতি ভয়াবহ। যেমন আওয়ামী লীগের শেখ হাসিনার কাছে, শেখ হাসিনা মদ খেয়ে রাত উদযাপন করতো, আর ওইটাকে জনগণের কাছে প্রচার করতো যে আমি তাহাজ্জুদ পড়ি, গভীর রাতে মদ খেতে বলতো যে তাহাজ্জুদ পড়ি। এরকম ঘটনা। জুলাই সনদের বিরুদ্ধে সমস্ত কাণ্ড ঘটিয়ে বলছে যে আমরা জুলাই সনদের পক্ষের একমাত্র শক্তি। জামাত নাকি জুলাই সনদের বিরুদ্ধে। ওই যে বিএনপি যখন হক কথা বলতো, জনগণের পক্ষে কথা বলতো, তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বলতো, মুক্তিযুদ্ধের পক্ষে বলতো, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিল, এই কথা বলতো, তখন বলতো যে না, মুক্তিযোদ্ধা শুধু আওয়ামী লীগ, বিএনপি তোরা রাজাকার, জিয়াউর রহমানও রাজাকার। গত 28শে জানুয়ারি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সাক্ষাৎকার ছাপা হয় বিখ্যাত টাইম ম্যাগাজিনে। সেখানে তিনি বলেছিলেন নীতিগতভাবে কোনো দল নিষিদ্ধ করার পক্ষে তিনি নন। টাইম ম্যাগাজিনকে তিনি বলেছিলেন, আজ যদি একটি দল নিষিদ্ধ করা হয় তবে কাল আমার দলও নিষিদ্ধ হবে না, তার নিশ্চয়তা কি? সেই নিশ্চয়তা কি তারেক রহমান পেয়ে গেছেন, নাকি তার সেই সংখ্যা কেটে গেছে? এমন প্রশ্ন উঠেছে কারণ বাংলাদেশের গণমাধ্যমের খবর হলো মোহাম্মদ ইউনূস তার কিংস পার্টিকে খুশি করার জন্য রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস দমন আইনের সংশোধনী এনে যে অধ্যাদেশ জারি করেছিলেন, সেই সমালোচিত ও নিন্দিত অধ্যাদেশটি পাশ করার জন্য সংসদের কাছে সুপারিশ করেছে সরকারি দল বিএনপি। যদি সেই সংখ্যা না কাটে তাহলে মাত্র 2 মাসের ব্যবধানে তারেক রহমানের ঘুরে যাওয়ার পিছনে, মানে অধ্যাদেশটি আইনের রূপ দেওয়ার পেছনে কি অন্য কোনো রহস্য আছে? প্রশ্ন হলো, ভোটের আগে সরকারের আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রী যারা দল নিষিদ্ধের পক্ষে মত দিয়েছিলেন, যে দলটি আওয়ামী লীগের ভোটারদের কাছে ভোট চাইতে গিয়ে মুখে ফেনা তুলে ফেলেছিল, তারা কেন এখন নির্বাহী আদেশে দল নিষিদ্ধের অধ্যাদেশকে আইনে পরিণত করতে চাইছে, যেখানে অধ্যাদেশটি করাই হয়েছিল আওয়ামী লীগকে দমিয়ে রাখতে? বিশ্লেষকরা মনে করেন স্থানীয় সরকার নির্বাচন সহ ভবিষ্যতে অনেক নির্বাচন হবে, তার আগে আওয়ামী লীগকে কেন্দ্র করে বিএনপি এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে কেন, যেখানে তারা মাত্র 1.5 মাস আগেই আওয়ামী লীগের ভোটের জন্য মরিয়া হয়ে উঠেছিল। আবার নির্বাচনের আগে শক্তিশালী দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকে দল নিষিদ্ধের এমন বিধানের বিরোধিতা করা হয়েছিল। বিশেষ করে ভারত, জাতিসংঘ, কমনওয়েলথের পক্ষ থেকে ব্যাপক উদ্বেগ জানানো হয়েছিল। 3 দিন পরেই ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের পর।
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কী? এবং সংসদের আজকের অধিবেশনকে নিয়ে যে অনেক পরিকল্পনা করে আসছিল সবাই, এইগুলো নিয়ে আপনার মন্তব্য কী? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।